আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো চলতরিতের দ্বিতীয় পার্ট। এর আগের যে অংশটা সেটা অলরেডি আছে, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি, ঠিক আছে। যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অন্যদের এটা যাতে সাহায্য হয় তাহলে তাদেরকে শেয়ার করো এবং লাইক করো। এবার আমরা শুরু করি। এখানে কি বলছে যে এসআইতে রোধের এককের সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে রোধের এককের সংজ্ঞা দাও। এসআইতে রোধের একক হলো ওহম। এবার আমরা কি জানি যে আর ইকুয়াল টু ওহম। এখানে আর ইকুয়াল টু হচ্ছে বিভব ভাগ হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এখানে হচ্ছে ওহমটাকে যদি আর ধরি, ক্যাপিটাল আর, আর যদি বিভবটাকে মানে ভোল্টটাকে ভি ধরি, আর তড়িৎ প্রবাহকে যদি আই ধরি, তাহলে এই সম্পর্কটা আমরা পাবো। আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তো এখানে কি বলছে, কোনো পরিবাহীর দুই প্রান্তে, কোনো পরিবাহীর কি বলছে এসআইতে রোধে 1 ওহম। এবার 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এবার কি বলছে, কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট। 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি প্রবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাহলে পরিবাহীর রোধকে 1 ওহম বলা হবে। তাহলে কি বলছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 হতে হবে। তো 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাহলে পরিবাহীর রোধটাকে আমরা 1 ওহম বলবো। তাহলে কোনো পরিবাহীর রোধ যদি 1 ওহম হতে হয়, তাহলে প্রথমত আমাদের ওই পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে। এটা করার পর সেই পরিবাহী তারে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে। তাহলে তার ক্ষেত্রে সেই পরিবাহীর যে রোধ হবে সেটা 1 ওহম হবে। এরপর বলছে যে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রে প্রকাশ করা। কি বলছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ পরিবর্তন করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহ আই হলে ওহমের সূত্রানুযায়ী ভি ইকুয়াল টু আইআর হয়। হবে। এবার বিভব প্রভেদ ভি কে ভুজ ও ওই সময় পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আইকে কোটি ধরে লেখচিত্র যদি অঙ্কন করা হয়, করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে পরিবাহীর আইভি লেখচিত্র বলবো। এবার লেখচিত্রটা দেখবো আমরা। এখানে বলা হচ্ছে, আগে দেখলাম যে আইভি লেখচিত্র, যেখানে বলছে যেখানে কি বলছে যে আইভি লেখচিত্র পাওয়া যায়, যেটা আইভি লেখচিত্র। তো আইভি লেখচিত্র কি হচ্ছে, এখানে লেখচিত্র বলা হয় লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে কি বলছে, লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। ভি বনাম আয়ের লেখচিত্র। এবার ভিটাকে ওখানেই বলেছে যে ভিটাকে নিচ্ছে ভুজ বরাবর। তো এক্স অক্ষ যেটা এক্স অক্ষ হলো ভুজ, আর ওয়াই অক্ষটা হচ্ছে এখানে ওয়াই অক্ষটা তাহলে কি, এখানে ওয়াই অক্ষটা হচ্ছে কোটি, ওয়াই অক্ষটাকে কোটি বলা হচ্ছে ওয়াই অক্ষ। তা ভি অক্ষ বরাবর ভি আর ওয়াই অক্ষ বরাবর আই। তো বিভবের জন্য যদি বিভব প্রভেদ হয় তবেই কিন্তু তড়িৎ প্রবাহ হবে। তো বিভব প্রভেদ হচ্ছে এটা কারণ, আর ফলাফল হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে এটি হচ্ছে ওহমের সূত্র প্রকাশ করছে যে ভি বনাম আই লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবার বলছে যে ওহমীয় পরিবাহী। এবার কি বলছে, ওহমীয় পরিবাহী ও অহমীয় পরিবাহী কাকে বলে। অহমীয় পরিবাহী কি বলছে, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে বা যে সমস্ত পরিবাহীর আইভি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা, তাদের ওহমীয় পরিবাহী বলা হয়। যেমন সমস্ত, উদাহরণ কি বলছে, সমস্ত ধাতব পরিবাহী। আর অহমীয় পরিবাহী কি বলছে, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না বা যে সমস্ত পরিবাহী আইভি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয় না, তাদের অহমীয় পরিবাহী বলা হয়। যেমন উদাহরণ কি বলছে, ডায়োড, ট্রায়োড আর ট্রানজিস্টর, ঠিক আছে, এই গঠনগুলো। এবার কি বলছে, পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর, প্রথমত হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, কতটা দৈর্ঘ্য হবে। তারপরে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে পরিবাহীর তারটা কি একটা চোঙাকৃতি হয়,
চোঙাকৃতি হওয়ার জন্য তার ভূমিটা কি একটা প্রস্থচ্ছেদ থাকবে, সেই প্রস্থচ্ছেদের কথা বলছে। তাহলে তারের সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর কি বলছে, পরিবাহীর উপাদান আর পরিবাহীর তাপমাত্রা। এছাড়া কোনো কোনো পরিবাহীর রোধ, আলোর তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ও তৃতীয় কি বলছে, চাপের উপর নির্ভর করে। তাহলে পরিবাহীর রোধ কি কি? মেন হচ্ছে প্রধানত পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান, পরিবাহী তাপমাত্রা। এছাড়াও কোনো কোনো পরিবাহীর রোধ আলোর তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য আর চাপের উপর নির্ভরশীল। তবে কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের ওপর ও কিভাবে নির্ভর করে। তাহলে তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করবে। তাহলে কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে প্রথম এখানে শর্তটা হচ্ছে যে তাপমাত্রা আমরা পরিবর্তন করছি না নির্দিষ্ট তাপমাত্রায়। এবার হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ও উপাদানের উপর নির্ভরশীল। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তাহলে কি বলছে যে আমরা তিনটে এখানে কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর দেখছি, যে দৈর্ঘ্য, আরেকটা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উপাদানের উপর নির্ভরশীল। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি যদি না পরিবর্তন করি তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। তো আর সমানুপাতিক এল যখন, এটা কি এ, এটা বলতে কি বোঝানো হচ্ছে যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির। আবার পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো এখানে আর সমানুপাতিক 1/a, যখন এল স্মল এলটা স্থির তাহলে আর ক্যাপিটাল আর সমানুপাতিক 1/a, তাহলে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। এইবার যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা দুটোকে যদি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী করি তাহলে আর সমানুপাতিক L/A হবে যখন উভয় পরিবর্তনশীল। এইবার এই সমানুপাতিক চিহ্নটা তুললে একটা ধ্রুবক আসবে যেটাকে বলা হচ্ছে রো এখানে। তো যেখানে রো একটি ধ্রুবক, এইবার রোকে কি বলা হচ্ছে, রোকে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। হচ্ছে এর মান পরিবাহীর উপাদান ও অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভর করে। তাহলে রোধাঙ্কটা কিন্তু অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভর করবে। এরপর কি বলছে, এরপর যেটা বলছে যে রোধাঙ্ক কাকে বলে। এরপর যেটা বলছে সেটা হলো রোধাঙ্ক কাকে বলে। বলছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। তাহলে দৈর্ঘ্য যদি একক হয়, একক দৈর্ঘ্য, তাহলে আমরা যেহেতু ওখানে কি পেলাম যে আর ইকুয়াল টু রো L/A, তাহলে এখান থেকে বা রো ইকুয়াল টু কী পাবো, এই যে এটা এখানে গুণ হবে, তাহলে RA/L পাবো। এটা এখানে গুণ হবে আর এলটা এর সঙ্গে গুণ আছে তার জন্য এখানে ভাগ হয়ে যাবে। তাহলে রো ইকুয়াল টু RA/L পেলাম। তাহলে একক দৈর্ঘ্য বলছে এই দৈর্ঘ্যটা একক হবে ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের রোধকে, ঠিক আছে, দুই বিপরীত পৃষ্ঠের যে রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হচ্ছে। তাহলে কি বলতে চাইছে, যেখানে আর ইকুয়াল টু রো L/A হলো, এবার রো ইকুয়াল টু আমরা পেলাম RA/L। এইবার এখন বলছে যে একক দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে যদি একক ধরি, এক করি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও যদি এক করি, তাহলে এই যে এক এক হয়ে গেল, তাহলে আর পড়ে থাকলো। তাই বলছে যে যখন একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের রোধকে, এইবার রোধ পড়ে থাকছে, তাহলে দুই বিপরীত পৃষ্ঠের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। তাহলে আর থাকছে পড়ে কেন, কারণ এ আর এলটাকে আমরা একক ধরলাম। এবার এই দুটো যদি একক হয় তাহলে আর পড়ে থাকছে, তাই বলছে দুই বিপরীত পৃষ্ঠের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয়। এবার কি বলছে যে তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁶ ওহম ইন্টু সেন্টিমিটার, যেটা বলছে 20°C উষ্ণতায়। বলতে কি বোঝো, বলছে তামার রোধাঙ্ক এত ওহম সেন্টিমিটার 20°C উষ্ণতায়, বলতে বোঝায়
যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নির্দিষ্ট থাকবে 1 সেন্টিমিটার। এবার এখানে কি বলছে, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার রয়েছে, তাই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের রোধ হচ্ছে এত ওহম। ঠিক আছে, তাহলে এত ওহম হচ্ছে রোধ, কিন্তু রোধাঙ্ক কী হয়ে যাচ্ছে, রোধাঙ্ক হয়ে যাচ্ছে ওহম ইন্টু সেন্টিমিটার। রোধাঙ্ক কী হয়ে যাচ্ছে, এত ওহম ইন্টু সেন্টিমিটার। এবার কি বলছে যে এসআইতে, এবার যেটা বলছে যে এসআইতে রোধাঙ্কের একক নির্ণয় করো। এসআইতে রোধাঙ্কের একক নির্ণয় করো বলছে, এল দৈর্ঘ্য, ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদ ক্ষেত্র বিশিষ্ট কোনো পরিবাহী উপাদানের রোধাঙ্ক রো হলে আর ইকুয়াল টু রো এল বাই এ। একটু আগে লিখলাম আর রো, মানে আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো ইকুয়াল টু কী হবে, আর এ বাই এল, আর এ বাই এল। এবার এসআইতে রোধাঙ্কের একক, এসআইতে রোধাঙ্কের একক নির্ণয় করব। তাহলে উপরে রয়েছে যে আর, তাহলে আর এর একক হবে রোধের এসআই একক, তারপরে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এসআই একক, তারপরে হচ্ছে নিচে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক। তো এসআইতে রোধাঙ্কের একক কী হবে, ওহম হচ্ছে রোধের একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হচ্ছে একক, এবার ক্ষেত্রফল মিটার স্কোয়ার হবে, আর দৈর্ঘ্যের একক হবে মিটার। তো এক একটা মিটার মিটার কেটে যাবে, তাহলে ওহম ইন্টু মিটার হবে। তাহলে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম ইন্টু মিটার। এরপর কি বলছে যে পরিবাহীর রোধের ওপর চাপের প্রভাব কী, পরিবাহীর রোধের ওপর চাপের প্রভাব কী পড়বে। বেশিরভাগ ধাতুর ওপর চাপ প্রয়োগ করলে রোধ কমে যায়, তবে লিথিয়াম, ক্যালসিয়াম আর বিসমাথ এর ওপর চাপ প্রয়োগ করলে রোধ কমার পরিবর্তে বৃদ্ধি পায়। তাহলে কি বলছে, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে রোধের মান কমে যায়, কিন্তু ব্যতিক্রম কিছু রয়েছে তিনটে, লিথিয়াম, ক্যালসিয়াম আর বিসমাথ এর ওপর চাপ প্রয়োগ করলে রোধটা কী হয়, কমার পরিবর্তে বৃদ্ধি পায়। তাহলে চাপ বাড়ালে বাড়ছে তিনটের ক্ষেত্রে, লিথিয়াম, ক্যালসিয়াম আর বিসমাথ। কার্বনের ওপর চাপ প্রয়োগ করলে রোধ কমে। এবার কি বলছে যে কার্বনের ওপর চাপ প্রয়োগ করলে রোধটা কমবে। এবার কি বলছে যে পরিবাহী রোধের উপর আলোর প্রভাব, এর আগে দেখলাম চাপের প্রভাব, তাহলে চাপের সঙ্গে কি হচ্ছে, ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে রোধ কমে যাচ্ছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। কিন্তু সরল সম্পর্ক রয়েছে লিথিয়াম, ক্যালসিয়াম আর বিসমাথের ক্ষেত্রে। আবার কার্বনের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে রোধ কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে বেশিরভাগই হচ্ছে চাপ বাড়ালে রোধ কমে। পরিবাহী রোধের উপর আলোর প্রভাব কী, কিছু পরিবাহীর রোধ আপতিত আলোর তীব্রতার উপর নির্ভরশীল, যেমন সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে রোধ কমে যায়, আলোর তীব্রতা বাড়ালে রোধ আরও কমে যায়। তাহলে কি বলছে, আলোর তীব্রতা যত বাড়বে রোধ আরও কমবে। ঠিক আছে, এবার এখান থেকে কিছু কিছু পদার্থের রোধাঙ্কের মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিছু কিছু মনে রাখতে হবে, যেমন হচ্ছে লোহার রোধাঙ্ক হচ্ছে 10 × 10⁻⁸ এত ওহম মিটার। ঠিক আছে, তাহলে এসআইতে দিয়েছে এত ওহম মিটার লোহার রোধাঙ্ক। আর রূপোর রোধাঙ্ক কি বলছে, 1.59 × 10⁻⁸, আর তামার রোধাঙ্ক কি বলছে যে 1.6 × 10⁻⁸। তো 10⁻⁸ কিন্তু তিনটেতেই আছে, শুধু মানটা মনে রাখতে হবে। লোহার হচ্ছে 10, রূপোর হচ্ছে 1.59, আর তামার হচ্ছে 1.68। ঠিক আছে, এরপরে যাব আমরা এবার কি বলছে, পরিবাহিতা ও পরিবাহিতাঙ্ক কাকে বলে, এদের রাশিমালা ও এসআই একক লেখো। পরিবাহিতা কি বলছে, পরিবাহী যে ধর্মের জন্য ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেতে সাহায্য করে তাকে পরিবাহিতা বলা হয়। কোনো পরিবাহীর রোধ ক্যাপিটাল আর হলে পরিবাহিতা স্মল কে ইকুয়াল টু 1/r। তাহলে পরিবাহিতা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটা 1/r। পরিবাহিতার একক হলো মোহ, মানে ওহমের ঠিক উল্টো। তাহলে ওহমের ঠিক উল্টো হচ্ছে তোর পরিবাহিতার। তাহলে এখানে যে মোহ বলছে যে ওহমের উল্টো হয়ে যাচ্ছে, তার জন্য চিহ্নটা উল্টে গেল, তাই মোহ। এসআইতে মোহ এর অন্য নাম হচ্ছে সিমেন্স। কি বলছে, অন্য আরেকটা নাম, মোহকে ভালো একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিমেন্স। এবারে কি বলছে, পরিবাহিতাঙ্ক। এবার হচ্ছে পরিবাহিতাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহিতাকে
ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। কোনো পরিবাহীর উপাদানের রোধাঙ্ক রো হলে পরিবাহিতাঙ্ক সিগমা ইকুয়াল টু 1/ρ হয়। তাহলে এখানে কি বলছে, পরিবাহিতাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহী তাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। এবার কোনো পরিবাহীর উপাদানের রোধাঙ্ক যদি রো হয় তাহলে পরিবাহিতাঙ্কের যে চিহ্ন সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু 1/ρ হবে। 1/ρ, রোটা যদি রোধাঙ্ক হয় তাহলে পরিবাহিতাঙ্ক সিগমা ইকুয়াল টু 1/ρ। এবার এসআইতে পরিবাহিতাঙ্ক একক হচ্ছে মোহ বা সিমেন্স মিটার ইনভার্স। তবে সিমেন্স মিটার ইনভার্স এককে ব্যবহৃত হয়, যে এস মানে হচ্ছে এখানে সিমেন্স, যেটা দেখেছিলাম এখানে সিমেন্স। তারপর পরিবাহীর রোধের মাত্রীয় সংকেত নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, যে পরিবাহীর রোধের মাত্রীয় সংকেত নির্ণয়। বলছে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি ক্যাপিটাল আই তড়িৎ প্রবাহ হয় তাহলে পরিবাহীর রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু V/I। এবার কি বলছে, রোধ ইকুয়াল টু হচ্ছে বিভব প্রভেদ ভাগ হচ্ছে তড়িৎ প্রবাহ। এইবার বিভব প্রভেদ বলতে কি বোঝাচ্ছে, যে বিভব প্রভেদ বলতে হচ্ছে কার্য বাই আধান। বিভব প্রভেদ কি হচ্ছে, কার্য বাই আধান। তাহলে বিভব প্রভেদটা হচ্ছে কার্য বাই আধান আর তড়িৎ প্রবাহ থাকলো। তড়িৎ প্রবাহটা কি হলো, থাকলো। তাহলে এখানে বিভব প্রভেদ ইকুয়াল টু লিখতে পারি কার্য বাই আধান আর তড়িৎ প্রবাহ থাকলো। এইবার কার্য হলো, এইবার আধানের জায়গায় লিখতে পারি তড়িৎ প্রবাহ ইন্টু সময়। তাহলে কার্যটা থাকলো, এবার তড়িৎ প্রবাহ স্কোয়ার হয়ে যাবে, আর সময়। এইবার কার্যের আমরা মাত্রা জানি, কার্যের মাত্রা হচ্ছে mL2T-2 আর তড়িৎ প্রবাহ হচ্ছে ক্যাপিটাল I স্কোয়ার অ্যান্ড সময়টা হচ্ছে t। তাহলে টিটা উপরে গেলে কি হবে, -1, তাহলে -3 হয়ে যাবে আর I -2 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, mL2 তারপর T-3 আর I উপরে -2। এবার কি বলছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে রোধ কমে কেন? এবার কি বলছে, যে আমরা দেখেছি যে আর সমানুপাতিক কি হয়, L/A হয়, L/A। এইবার যদি এখানে কি বলছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়াই, তো এটা সরল সম্পর্ক রয়েছে, তাহলে পরিবাহীর রোধ বাড়বে। এইবার এটাই কি রয়েছে, ব্যস্ত সম্পর্ক, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে কি হবে, রোধটা কমে যাবে। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত অবস্থায় দৈর্ঘ্য বেশি হলে পরিবাহীর মধ্যে তড়িতের বাহক মুক্ত ইলেকট্রনগুলি আরও বেশি সংখ্যক ধাক্কার সম্মুখীন হয়। তাহলে এখানে কি বলতে চাইছে, যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত অবস্থায় দৈর্ঘ্য বেশি হলে, মানে টেনে যদি লম্বা করা হয় ওটাকে, তাহলে দৈর্ঘ্যটা বাড়বে। দৈর্ঘ্য বেশি হলে পরিবাহীর মধ্যে তড়িতের বাহক যে মুক্ত ইলেকট্রনগুলি, এইবার কোনো পরিবাহী তারে যে তড়িৎ প্রবাহ যে বহন করছে সেটা কিন্তু ওই পরিবাহীর মুক্ত ইলেকট্রন। তো সেই মুক্ত ইলেকট্রনগুলি আরও বেশি সংখ্যক ধাক্কার সম্মুখীন হবে, ইলেকট্রনগুলি আরও বেশি কাছাকাছি চলে আসবে এবং ধাক্কাধাক্কির চেষ্টা বেশি হবে। এবার তাই বাধা বা রোধ বাড়বে। এবার যত সেই ধাক্কার সৃষ্টি হবে তত কি বাধা বা রোধ বাড়বে। আবার দৈর্ঘ্য অপরিবর্তিত অবস্থায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে পরিবাহীর মধ্যে তড়িতের বাহক মুক্ত ইলেকট্রনগুলি যাতায়াতের জন্য বেশি জায়গা পাওয়া যাবে। এবার কি বলছে, যে যদি ওটাকে প্রস্থচ্ছেদ বাড়ানো হয় তাহলে প্রস্থচ্ছেদ বাড়ানো মানে কি, জায়গাটা বেশি বাড়লে সেই ধাক্কাধাক্কির ইয়েটা কমে যাবে, তাই কম সংখ্যক ধাক্কার সম্মুখীন হওয়ার ফলে বাধা বা রোধ কমে যায়। অর্থাৎ কি বলছে, যে রোধের পরিমাণটা কমে যাবে, যে যদি প্রস্থচ্ছেদ যদি বেশি হয় তাহলে যে মুক্ত যে ইলেকট্রনগুলো সেগুলো বেশি জায়গা পাবে, তাহলে ধাক্কাধাক্কি কম হবে, আর ধাক্কাধাক্কি কম হলে রোধের পরিমাণটা কম হবে। এরপর যেটা বলছে, যে দেখাও কোনো ওহমীয় পরিবাহীর IV লেখচিত্র বিভব প্রভেদ অক্ষের সঙ্গে থিটা কোণ করলে পরিবাহীর রোধ R ইকুয়াল টু cot থিটা হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। বলছে দেখাও কোনো ওহমীয় পরিবাহীর IV লেখচিত্র বিভব প্রভেদ অক্ষের সঙ্গে
মানে বিভব প্রভেদ যে অক্ষে রয়েছে তার সঙ্গে থিটা কোণ করলে পরিবাহীর রোধ আর ইকুয়াল টু কট থিটা হবে। এবার এখানে চিত্র দেখাচ্ছি যে ওই চিত্রে কি বলেছে, চিত্রটা কই, এই যে চিত্রটা, এখানে চিত্রটা এই যে বলেছে। এবার এই চিত্র কি বলছে, এটা একটি ওহমীয় পরিবাহীর আইভি লেখচিত্র। এই যে আই ভি লেখচিত্র, ভি এক্স অক্ষে আর আইটা হচ্ছে ওয়াই অক্ষে অবস্থিত। লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা। এবার কি বলছে, এই লেখচিত্রটা আগেও দেখেছি, এটা মূলবিন্দুগামী সরলরেখা। এবার ওয়ে সরলরেখার ওপর সি একটা বিন্দু নেওয়া হয়েছে। এবার সি থেকে বিভব প্রভেদ অক্ষের ওপর, বিভব প্রভেদ অক্ষ মানে এই যে এক্স অক্ষ, তো এটা হচ্ছে বিভব প্রভেদ অক্ষ ভি রয়েছে, তো এই অক্ষের ওপর লম্ব টানা হলো। অর্থাৎ পরিবাহীর, এবার কি বলছে যে এই যে পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তে ও বি ইকুয়াল টু ভি, এই যে ও থেকে বি পর্যন্ত যেটা, এই বিভব প্রভেদ হচ্ছে ভি। এইবার প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহ বিসি, তড়িৎ প্রবাহ কোন বরাবর যাবে, যে বিসি বরাবর, কারণ এই যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তো এই যে বিসি এটাও তো ওয়াই অক্ষের সমান্তরাল, মানে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে বিসি যেটা হবে, সো বিসি ইকুয়াল টু হচ্ছে এখানে আই। এবার পরিবাহীর রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু ভি বাই আই জানি। এইবার ভি বাই আই, এবার ভি এর মান কি হচ্ছে, যে ভি এর মান হচ্ছে ও বি, ভি এর মান কি, এই যে ও, এই যে বি, ও বি, আর আই এর মান কি, ও বিসি, আই এর মান কি বিসি, আই এর মান বিসি। তাহলে এই যে থিটা কোণ যদি এটা হয় আর এটা 90 ডিগ্রি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এইটা হচ্ছে কি এখানে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব। তাহলে এই যে ওবি যেটা পেলাম সেটা হচ্ছে কি, ওবিটা হচ্ছে ভূমি, ওবিটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্ব কি হয়, কট হয়, ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা, তার জন্য এখানে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে কট থিটা। তো এখানে আমাদের আর ইকুয়াল টু কট থিটা প্রমাণিত হলো। কীভাবে প্রমাণিত হলো, যে আমাদের ভি বনাম আই লেখচিত্র, ভিটা রয়েছে ওয়াই এক্স অক্ষে, ভিটা রয়েছে এক্স অক্ষে, আর আইটা রয়েছে ওয়াই অক্ষে। এবার এখানে ভিআই লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয়। এবার সেই সরলরেখার একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা ওভি মানে ভি যেটাই রয়েছে এক্স অক্ষ, সেই এক্স অক্ষে লম্ব টানা হলো। লম্ব টানলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি হয়ে গেল। তো যখন এটা 90 ডিগ্রি হলো, এটা যখন 90 ডিগ্রি হলো, এবার হচ্ছে যে ও বি, এবার ও বি হচ্ছে এখানে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য প্রকাশ করছে, আর বিসি এখানে বি থেকে সি বরাবর তড়িৎ প্রবাহ প্রকাশ করছে, কারণ ওয়াই অক্ষে আই রয়েছে। এইবার এখানে আমরা ভি ইকুয়াল টু কি জানি, ভি বাই আর, তো এখানে ভিটা কি বোঝাচ্ছে, ও বি, আর আইটা বোঝাচ্ছে কি এখানে বি সি। এবার হচ্ছে দুটোর মান বসানোর পর এবার এই জিনিসটা আমরা কি পাই, যে থিটার সাপেক্ষে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তো ভূমি বাই লম্ব কট থিটা হয়, তাহলে এটা প্রমাণিত হলো। তারপরে কি বলছে, যে তড়িতের সুপরিবাহী, অন্তরক ও অর্ধপরিবাহী কাকে বলে, প্রতিটি রোধাঙ্কের মান কত। এটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে সুপরিবাহী কি বলছে, যে সব পদার্থ সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদের সুপরিবাহী বলা হয়। যেমন ধাতব পরিবাহী, যেমন কি বলছে, ধাতব পরিবাহী। এবার সুপরিবাহী রোধাঙ্কের মান প্রায়, এবার সুপরিবাহীর রোধাঙ্কের মান কত হয়, 10⁻⁸ ওহম ইন্টু মিটার থেকে নিয়ে 10⁻⁶ ওহম ইন্টু মিটার। এটা কি বলছে, রোধাঙ্কের মান হচ্ছে 10⁻⁸ ওহম ইন্টু মিটার থেকে 10⁻⁶ ওহম ইন্টু মিটারের মধ্যে। এবার অন্তরক, যেসব পদার্থ সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না তাদের অন্তরক পদার্থ বলে, যেমন কাঁচ, প্লাস্টিক, রাবার। অন্তরকের রোধাঙ্কের মান প্রায় 10⁻10 ওহম ইন্টু মিটার থেকে 10⁻17 ওহম মিটার হয়। তাহলে অন্তর পদার্থের কিন্তু পজিটিভে চলে আসলো, তাহলে এখানে রোধাঙ্কের মান খুব বেশি হয়। তো এখানে যেমন ছিল 10⁻8 থেকে 10⁻6 কমে যাচ্ছে, 10⁻8 থেকে 10⁻6 আস্তে আস্তে বাড়ছে। তো অন্তরকে কি হচ্ছে, আরও বেড়ে গেল, 10⁻10 থেকে 10⁻17।
এবার কি বলছে যে অর্ধপরিবাহী। এবার কি বলছে অর্ধপরিবাহী, যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা সুপরিবাহীর তুলনায় কম কিন্তু অন্তরকের তুলনায় বেশি। মানে এখানে বলছে যে সুপরিবাহী যেটা রয়েছে, সুপরিবাহীতে যে 10⁻8 থেকে 10⁻6 এর থেকে কী হবে একটু কম হবে, কিন্তু অন্তরকের তুলনায় এই যে অন্তরক 10⁻10 থেকে 10⁻17 এর থেকে কম হবে, এই অন্তরকের তুলনায় বেশি হবে, তাদের অর্ধপরিবাহী বলা হয়, মানে মিডিলে অবস্থান করবে। সুপরিবাহী আর অন্তরকের মাঝখানে অবস্থান করবে, সেটা অর্ধপরিবাহী। এর ক্ষেত্রে কি বলছে 10⁻10 ওহম ইন্টু মিটার থেকে 10⁻2 ওহম মিটার হয়। 10⁻5 থেকে 10⁻2, 10⁻5 থেকে 10⁻2। এবার কি বলছে যে যে দৈনন্দিন জীবনে অন্তরকের ব্যবহার সংক্ষেপে লেখো। অন্তরক জিনিসটা কি বলছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তা যদি স্পর্শ করা হয় তাহলে শক লাগবে, কারণ আমাদের শরীর তড়িতের সুপরিবাহী। তড়িতের শক লাগা খুবই বিপজ্জনক, এর থেকে রক্ষা করে অন্তরক পদার্থ। তাই পরিবাহী তার সর্বদা অন্তরক পদার্থ, যেমন পলিইথিলিনের আবরণ দেওয়া হয়। কি বলছে পলিইথিলিনের আবরণ দেওয়া হয়। ট্রেনের ওভারহেড তারে যে সেরামিক অন্তরক ব্যবহার করা হয়। তাহলে কি বলছে ট্রেনের যে ওভারহেড তার রয়েছে সেখানে সেরামিক অন্তরক ব্যবহার করা হয়। আবার তড়িতের কাজে লাগে এমন অনেক তড়িৎযন্ত্র, যেমন প্লেয়ার্স টেস্টার, মানে প্লাস টেস্টার ইত্যাদির হাতল অন্তরক পদার্থ হিসাবে। তাহলে কি বলছে প্লেয়ার্স, এই যে প্লেয়ার্স, তারপরে টেস্টার, এদের ক্ষেত্রে অন্তরক পদার্থ হিসাবে মানে অন্তরক মানে হাতলটাকে অন্তরক করা হয়। হাতলটাকে কী করা হয় অন্তরক করা হয়। তারপরে এবার কি বলছে পরের কোশ্চেন যে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্র আঁকো। কি বলছে অর্ধপরিবাহী মানে হচ্ছে তো সুপরিবাহী আর অন্তরকের মিডিলে থাকবে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী রোধাঙ্ক সুপরিবাহীর তুলনায় বেশি কিন্তু অন্তরকের তুলনায় কম। এই ধরনের পদার্থ মুক্ত ইলেকট্রন ঘনত্ব কম। তাপমাত্রা বৃদ্ধি পেলে সমযোজী বন্ধন ভেঙে কিছু ইলেকট্রন পরমাণু থেকে বেরিয়ে আসে, ফলে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং রোধাঙ্ক কমে যায়। এবার অর্থাৎ কোনো অর্ধপরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করলে রোধাঙ্ক হ্রাস পায়। এবার 6.12 মানে এই চিত্রটাতে দেখানো হয়েছে যে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে অর্ধপরিবাহী রোধাঙ্কে পরিবর্তন দেখানো হয়েছে। তো রোধাঙ্কের সঙ্গে এবার এখানে কি প্রকাশ পাচ্ছে, যেমন আমরা একটা যদি নির্দিষ্ট বিন্দু নিই, এই যে এখানে, তাহলে এই যে পয়েন্টটা হলো, ঠিক আছে, এই পয়েন্টটা হলো। এবার যদি আমরা এই যে এখানে এরকম পয়েন্ট নিই তাহলে এখানে যাচ্ছে। একইভাবে যদি আমরা এইখানে পয়েন্ট নিচ্ছি তাহলে এখানে এরকম হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে উষ্ণতা যত বাড়ছে তত কি হচ্ছে, উষ্ণতা যত বাড়ছে তত রোধাঙ্কের মান কমছে। যত উষ্ণতা বাড়ছে রোধাঙ্কের মান কমছে। তাহলে এখানে যে রোধাঙ্কটা 1/T উষ্ণতার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তো এখানে লেখচিত্রের সাহায্যে দেখে নিলাম যে এখানে এই যে এইভাবে টানলাম, এই যে এখানে আসলো, তারপরটা এই যে এখানে লেখচিত্রে ছেদ করছে, এখানে আসলো, পরেরটা এখানে লেখচিত্রে ছেদ করছে, এখানে আসলো। তাহলে এই যে টি এদিকে কি হচ্ছে, যত এক্স অক্ষ বরাবর যাচ্ছে তত বাড়ছে, কিন্তু এই যে এই বাহুটা কিন্তু এখানে এসছে, এটা এখানে, তাহলে যত উষ্ণতা বাড়ছে তত রোধাঙ্কের পরিমাণ কমছে। তারপর এবার বলছে যে অতি পরিবাহিতা। বলছে অতি পরিবাহী বলতে কি বোঝো, রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্র অতি পরিবাহীর ক্ষেত্রে। তাহলে অতি পরিবাহীর ক্ষেত্রে এখানে লেখচিত্র আঁকতে বলছে। তো তাপমাত্রা হ্রাস করলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, এটা দেখলাম যে তাপমাত্রা হ্রাস করলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। কার ক্ষেত্রে বলছে এখানে যে রোধাঙ্কটা ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে কি বলছে যে তাপমাত্রা হ্রাস করলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। কিন্তু একটু আগে যেটা দেখলাম যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, রোধাঙ্কটা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে, ব্যস্ত সম্পর্ক অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবার হচ্ছে অতি পরিবাহিতা কি বলছে, তাপমাত্রা হ্রাস করলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। এ ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের তাপমাত্রা একটি নির্দিষ্ট তাপমাত্রা অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে যে
যে এক ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের তাপমাত্রা একটি নির্দিষ্ট তাপমাত্রা অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। এই নির্দিষ্ট উষ্ণতাকে সংকট উষ্ণতা বলা হয়। এই যে নির্দিষ্ট যে উষ্ণতা, যেই উষ্ণতার জন্য এটা হচ্ছে, তাহলে এই যে একটি নির্দিষ্ট তাপমাত্রা অপেক্ষা কম হলেই রোধাঙ্ক শূন্য হয়ে যাবে। তাহলে এই যে এখানে যে বাউন্ডারি যে তাপমাত্রা রয়েছে, যে লিমিটেড, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। এই ধরনের ঘটনাকে অতি পরিবাহিতা, এবং তখন ওই সব পদার্থকে অতি পরিবাহিতা বলা হয়। কখন? যখন সংকট উষ্ণতায় তার কি হয়, রোধাঙ্ক শূন্য হয়ে যায়। তাহলে যখন তার একটা নির্দিষ্ট উষ্ণতা, যেটা সংকট উষ্ণতা বলছে, উষ্ণতায় তার রোধাঙ্ক শূন্য হয়ে যায়, তখন তাকে অতি পরিবাহিতা বলে। এবার এখানে বলছে যে লেখচিত্রে রয়েছে পদার্থের উষ্ণতা পরিবর্তনের রোধাঙ্কের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। যে লেখচিত্রে সি হলো সংকট কোণ। লেখচিত্রে কি বলছে? লেখচিত্রে হচ্ছে সিটা, এই যেখানে সি পয়েন্ট, এটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণ যেমন পারদের হচ্ছে 4.2, পারদের কত 4.2, সীসার হচ্ছে 7 কেলভিন, পারদের হচ্ছে 4.2 কেলভিন, আর নিউবিয়াম নাইট্রাইট যার হচ্ছে সব থেকে বেশি 16 অর্ধপরিবাহী। এবার এখানে লেখচিত্রটা দেখতে হবে যে উষ্ণতা টি, ক্যাপিটাল টি, কেলভিন এককে, রোধাঙ্ক রয়েছে রো। এবার এখানে কি বলছে যে এখানে সিটা এখানে কি বলছে যে সংকট উষ্ণতা, যে উষ্ণতা হচ্ছে। এবার সংকট উষ্ণতায় কিন্তু কোনো পরিবর্তন হবে না, শূন্য উষ্ণতায় কোনো পরিবর্তন হবে না। তারপরে যত উষ্ণতা বাড়ছে তত রোধাঙ্কের মানও বাড়ছে। রোধাঙ্কের মান কি হচ্ছে? বাড়ছে। রোধাঙ্কের মান বাড়ছে। এবার দেখবো আমরা তুল্য রোধ। এবার হচ্ছে যে রোধগুলো আছে সেগুলো তুল্য রোধ কি হবে। কোনো তড়িৎবর্তনী দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক, তাহলে কি বলছে? কোনো তড়িৎবর্তনীর দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করে রোধটির দুই প্রান্তে একই বিভব প্রয়োগ করলে যদি একই তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তবে সেই রোধকে উক্ত রোধগুলির তুল্য রোধ বলা হবে। তাহলে এখানে কি বলছে যে তুল্য রোধে যে কোনো তড়িৎবর্তনী দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে যদি একটি রোধ ব্যবহার করে, ঠিক আছে, রোধটির দুই প্রান্তে একই বিভব প্রয়োগ করলে। এর প্রথমত বলছে যে কি করা হলো, যে একটা তড়িৎ বর্তনীতে অনেকগুলি পরপর যুক্ত অনেকগুলি রোধ রয়েছে। এবার সেই রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করা হয় এবং সেই রোধটির দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে, মানে আগে সবগুলো জুড়ে যে বিভব প্রভেদ, এই একটাতে সেই একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি একই তড়িৎ প্রবাহ যদি পাওয়া যায়, তবে ওই রোধকে উক্ত রোধগুলির তুল্য রোধ বলে। এবার বলছে রোধের শ্রেণী বিভাগ। একটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। তো প্রথমে যদি রোধের শ্রেণী সমবায় কি বলছে, যদি কতকগুলি রোধ পরপর এমনভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, এবং রোধগুলিকে কোনো তড়িৎবর্তনীতে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হয়, তাহলে রোধগুলি এই সমবায়কে শ্রেণী সমবায় বলে। শ্রেণী সমবায় বলছে এটাকে, যে প্রতিটি মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হয়, তাহলে রোধগুলি এই সমবায়কে শ্রেণী সমবায় বলা হয়। রোধের সমান্তরাল সমবায়, যদি কতকগুলি রোধ এমনভাবে যুক্ত থাকে যে রোধগুলি এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে ও অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে এবং কোনো তড়িৎবর্তনীতে যুক্ত করলে প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ একই হয়, তাহলে রোধগুলির এই সমবায়কে সমান্তরাল সমবায় বলে। এবার এখানে কি বলছে যে তিনটি রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয় করো। এবার এখানে নিচে ছবি দিয়েছে। এবার কি বলছে, এখানে এই যে এ বি সি ডি চারটে পয়েন্ট রয়েছে, এখান থেকে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। তো যেহেতু শ্রেণীতে রয়েছে, চারটে দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে, তো R1 R2 R3। আর পরে কি করেছে, পরেরটা হচ্ছে এই তিনটেকে এক করে আমাদের লিখতে হবে। তারপর কি বলছে যে এখানে
যে যে তিনটে রোধ রয়েছে R1 R2 অ্যান্ড R3, এবার এই তিনটে তুল্য রোধ এই যে RS, যেটা হচ্ছে S ফর বলছে যে সিরিজে রয়েছে, সিরিজ বলতে শ্রেণীতে, এই তিনটে হচ্ছে শ্রেণীতে যুক্ত রয়েছে। এবার এখানে কি বলছে যে এই যে চিত্রে R1 R2 R3 রোধ তিনটি শ্রেণী সমবায় মূল বর্তনীর সঙ্গে এ ও ডি বিন্দুতে যুক্ত। বর্তনীর তড়িৎপ্রবাহ I এ কে এ থেকে ডি এর দিকে চলছে। এই যে এখানেও দেখিয়ে দিয়েছে চিত্রে যে এ থেকে ডি এর দিকে তড়িৎপ্রবাহ চলছে। এবার মনে করি যে এ বি সি ডি বিন্দু তড়িৎ বিভব যথাক্রমে ভিএ ভিবি ভিসি ভিডি। তাহলে তড়িৎ বিভব কী হচ্ছে ভিএ ভিবি ভিসি ভিডি। ওহমের সূত্র থেকে পাই ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর অন। তো ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর অন, ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই আর টু। এবার বি আর সি বিন্দুর ভেতরে এটা পাওয়া গেল। এবার একইভাবে ভিসিডি, তার মানে প্রথমটা কি বলছে যে এ আর বি এর ভিতরে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে আই। এবার আই কিন্তু তিনটের মধ্যে দিয়ে একই প্রবাহ যাবে, আই গুণ আর অন করলে এই বিভব পার্থক্য পাবো। এবার এখানে বিভব পার্থক্য পেতে গেলে এখানেও আই গুণ আর টু, এখানেও আই গুণ আর থ্রি করবো, আই গুণ আর থ্রি। এবার কি বলছে যে এখানে যে তিনটে যদি যোগ করি 1 2 3 নং তিনটেই যোগ করে পাই। এবার তিনটে যোগ করলে কি হবে যে এখানে যে ভিএ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিসি, ভিসি মাইনাস ভিডি, এই যে যেটা করা হলো। এবার এখানে কি হবে যে এখানে যেটা হবে যে লাস্টে যেটা থাকবে ভিএ মাইনাস ভিডি, ভিএ মাইনাস ভিডি। তো এদিকেও তিনটেরই যোগ হবে, তিনটের যোগ হলে আই কমন যাবে, আর ওয়ান আর টু আর থ্রি হবে। তাহলে আর ওয়ান আর টু আর থ্রি হলো। এইবার যদি ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর এস হয়, মানে তুল্য রোধ, তাহলে আমরা এখানে যে ভিএ ভিডি পেয়েছিলাম তাহলে দুটোই একই। তাহলে এইটা সমান সমান এটা করতে পারি, করলে আইটা কেটে যাবে, তাহলে আর এস ইকুয়াল টু হয়ে যাবে আর ওয়ান আর টু আর থ্রি। তাহলে এখানে কি বলছে যে আগের দুটো সমীকরণ তুলনা করলে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু আর থ্রি পাবো। এবার কি বলছে যে রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যগুলি হলো, কি বলছে যে রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য, প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে। সমবায়ের তুল্য রোধ প্রতিটি রোধের সমষ্টির সমান হবে, মানে যতগুলো রোধ আছে সবগুলোর সমষ্টি করলে আমরা তুল্য রোধটা পাবো। সমবায় দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করলে বিভিন্ন রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ রোধের সমানুপাতিক হয়। তাহলে কি বলছে যে যদি সমবায় শ্রেণী সমবায় রয়েছে তো শ্রেণী সমবায়ে দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করলে বিভিন্ন রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ রোধের সমানুপাতিক হয়। এবার সমবায়ের তুল্য রোধ সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বড় হয়। তাহলে সমবায়ের যে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বড় হয়, তাহলে প্রতিটি মানের চেয়ে বড় হয়। এবার তিনটি রোধের এবার সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ছবিটা দেখতে হবে যে এরকম। তো সমান্তরাল সমবায় কী হবে, শ্রেণী সমবায় কী হচ্ছে যে একটার পর একটা যুক্ত থাকবে, আর সমান্তরাল সমবায় হচ্ছে যে যে কোনো একটা বা দুটো বা তিনটে বা চারটে যে কটাই রোধ হোক সেই রোধের দুই প্রান্তের যেটা দুই প্রান্ত দুটোই আলাদা আলাদা জায়গায় একত্রিত হবে। একইভাবে বলছে যে আর ওয়ান আর টু আর থ্রি রোধ তিনটি সমান্তরাল সমবায় মূল বর্তনীর সঙ্গে এ ও বি বিন্দুতে যুক্ত। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি। বর্তনীর মূল প্রবাহের আই এবং আই যে আর ওয়ান আর টু আর থ্রি রোধে যে প্রবাহ মাত্রা যথাক্রমে আই ওয়ান আই টু আই থ্রি। তাহলে এখানে সমান্তরাল সমবায় কী হবে, ছবিতে দেখতে হবে সমান্তরাল সমবায় কিন্তু এইখান থেকে তড়িৎ প্রবাহ আই যা ঢুকছে আর এখান থেকেও আই বেরোবে, কিন্তু ঘটনাটা মাঝখানে। এখানে কি হচ্ছে যে তিনটে যেহেতু রোধ তিনটেই সমান্তরালে রয়েছে, তাহলে তিনটেতে কি হবে কি বলছে যুক্ত যে সেহেতু প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কি হবে সমান হবে। তাহলে এখানে কি বলছে সমান্তরালে কি হয় যে প্রত্যেকটার মধ্য দিয়ে আলাদাভাবে তড়িৎ পাওয়া যাচ্ছে আলাদা মানে, কিন্তু দুই প্রান্তের প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কি হবে একই হবে। এর ওহমের সূত্র প্রয়োগ করে পাই
কী পাবো, যে প্রথম রোধের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান এবং আই ওয়ান ইকুয়াল টু ভি বাই আর ওয়ান, আর টু রোধের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই টু আর টু, ভি টু আই টু ভি ইকুয়াল টু আই টু আর টু, তাহলে আই টু ইকুয়াল টু ভি বাই আর টু। এবার আর থ্রি রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আই থ্রি আর থ্রি, আই থ্রি ইকুয়াল টু ভি বাই আর থ্রি। এবার আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু আই থ্রি হবে, তিনটের যোগফলই তো আই হবে। তো আই যদি হয় তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর ওয়ান আর ভি বাই আর টু। তবে কি বলছে যে আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু আই থ্রি। এবার সব জায়গায় কিন্তু আমরা আই ওয়ান আই টু আই থ্রি বের করে নিয়েছি, যে প্রথমটার ক্ষেত্রে এবার ভি, তিনটের ক্ষেত্রেই ভি, এবার তিনটের ক্ষেত্রেই ভিটা যেহেতু একই, তো ভি ইকুয়াল টু আই আর ওয়ান, এখান থেকে আই ওয়ান আই টু আই থ্রি বসালাম। এবার এখানে এই মান তিনটে বসিয়ে দিতে হবে। এটা বসালে তিনটের থেকে ভি কমন যাবে, তাহলে ভি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হবে, আর থ্রি, ওয়ান বাই আর থ্রি। এবার কি বলছে, আর থ্রি হলো, তো এখানে আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, আই ইকুয়াল টু, এবার মান বসানো হলো আই ওয়ান আই টু আই থ্রি এর। এবার কি বলছে যে আই ইকুয়াল টু ভি ইন্টু আই বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস আর ওয়ান বাই আর থ্রি। এ ও বি বিন্দুর মধ্যে তিনটি রোধের পরিবর্তে আর পি মানের একটি যে রোধ ব্যবহার করে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি একই প্রবাহমাত্রা আই পাওয়া যায়, তাহলে আর পি কে বলা হয় রোধ তিনটির সমান্তরাল সমবায় তুল্য রোধ। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর পি, তো আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর পি। তো 4 ও 5 নম্বর সমীকরণ তুলনা করলে কি পাবো, যে 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই আর এফ, তাহলে কি বলছে যে এখানে এখানে আর রয়েছে 1 বাই, তো এখানে কি বলছে যে 1 বাই আর পি, তাহলে এই যে পি মানে কি বোঝাচ্ছে, যে প্যারালাল রয়েছে, মানে সমান্তরাল, প্যারালাল অর্থাৎ সমান্তরালে রয়েছে, তাহলে 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তো এটা কি বললো, এটা সমান্তরাল সমবায়। তো একটু আগে দেখলাম যে শ্রেণী সমবায়ে কি হয়, যে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, কিন্তু সমান্তরাল হলে 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তো এখানে যেভাবে সমাধানটা হচ্ছে সেটা মনে রাখতে হবে, যে শ্রেণী সমবায়তে যে কটা রোধ যুক্ত হচ্ছে তড়িৎ বর্তনীর সঙ্গে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ পাওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা রোধের ক্ষেত্রে যে বিভব পার্থক্য সেটা আলাদা হবে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে, সমান্তরাল সমবায় যেটা হচ্ছে, যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আলাদা তড়িৎ পাওয়া যাবে, কিন্তু এই যে সমান্তরাল সমবায়যুক্ত রোধের প্রত্যেকটারই বিভব প্রভেদ কী হবে, একই হবে। এইবার রোধের কি বলছে, সমান্তরাল সমবায় বৈশিষ্ট্যগুলি। প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কী হবে, সমান হবে, বিভব প্রভেদ সমান হবে। সমবায় তুল্য রোধের অনন্য প্রতিটি রোধের অনন্যের সমষ্টির সমান হয়। এই যে অনন্যক, যেটা 1 বাই অনন্যকে, এবার বলছে সমবায়ের তুল্য রোধের অনন্যক বা অনন্য প্রতিটি রোধের অনন্যকের সমষ্টির সমান হয়। এবার কি বলছে, যে সমবায়ের তুল্য রোধ যেটা হবে, সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর হয়। তাহলে সমবায়ের যে তুল্য রোধ হবে সেটা সমবায়ের যে সব থেকে ক্ষুদ্রতম রোধ তার থেকেও কম হবে, রোধটি অপেক্ষা কম হবে, ক্ষুদ্রতর হবে। তাহলে কি বলছে, যে সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এবার কি বলছে, যেহেতু প্রান্তীয় বিভব প্রভেদ ধ্রুবক, তাই যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা হলো ওই রোধের সমানুপাতিক। যেহেতু প্রান্তীয় বিভব প্রভেদ ধ্রুবক, তাই যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা হলো ওই রোধের সমানুপাতিক। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে স্মল এন টি আর মানের ক্যাপিটাল আর মানের রোধ শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত হবে, তাহলে আর ওয়ান আর টু থেকে আর এন মানের এন টি রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে সেখানে তুল্য রোধ যদি আর এস হয়, মানে সিরিজ বা শ্রেণীতে, তাহলে আর এস ইকুয়াল টু এত হবে। এবার আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর থ্রি ইকুয়াল টু আর হলে আর এস ইকুয়াল টু এন আর হবে। এবার বলা হচ্ছে কি,
যেই তিন সবকটার মান যদি আমরা আর ধরি, তাহলে আর হলে আমাদের কী হয়ে যাবে, এন আর, মানে এখানে এন সংখ্যক রয়েছে, তাহলে এন গুণ হয়ে যাবে, তাহলে এখানে আর এস ইকুয়াল টু এন আর হলো। একইভাবে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ যদি আর পি হয় সাপেক্ষে পি হলে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস এইভাবে ডট ডট করে করে 1/rn গেল। এবার এখানে একইভাবে যদি r1 থেকে সবগুলো r ধরা হয়, তাহলে 1/rp ইকুয়াল টু n/r হবে। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, rp ইকুয়াল টু r/n। তাহলে কি দেখা যাচ্ছে যে যে যতগুলো রোধ শ্রেণী সমবায় যুক্ত হচ্ছে তত তুল্যরোধ তার তত গুণ হচ্ছে। যেখানে এখানে n সংখ্যক রোধ রয়েছে, রোধের সংখ্যা কত n, তাই n গুণ হয়েছে, কিন্তু সমান্তরাল সমবায় কী হবে, n দিয়ে ভাগ হবে। এবার এই দুই ক্ষেত্রে তুল্যরোধ শ্রেণী আর সমান্তরালের যে তুল্যরোধ হবে সেটা n স্কোয়ার হবে। তাহলে এই যে এখানে এই যে তিনটে জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, যে শ্রেণী সমবায় যুক্ত হলে n গুণ হয়ে যাচ্ছে, সমান্তরালে n ভাগ হয়ে যাচ্ছে, আর এই যে শ্রেণী আর সমান্তরালের যে দুটো অনুপাত, কি অনুপাত, আর এস বাই আরপি, আর এস বাই আরপি শ্রেণী আর সমান্তরালের যে অনুপাত সেটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে কি এন স্কোয়ার। পরে কি বলছে, দেখাও তিনটি রোধের সমান্তরাল সমবায় তুল্যরোধ সমবায় ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এখানে মনে করো যে R1 R2 R3 মানে তিনটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত হয়েছে, এদের মধ্যে R1টা হচ্ছে সব থেকে ছোট। এবার সমবায়ের তুল্যরোধ আরপি হলে 1/rp ইকুয়াল টু 1/a দেখেছি আমরা। এবার এখানে কি বলছে যে যে 1/r2 প্লাস 1/r3কে এক্স ধরা হচ্ছে, যে দুটোটাকে এক্স ধরা হচ্ছে, তাহলে R1টা হচ্ছে আমাদের লাগবে, কারণ R1টাকে আমরা ক্ষুদ্র ধরেছি। এরপর কি বলছে, যে যেখানে এক্স একটি ধনাত্মক রাশি, এবার অতএব কী হচ্ছে, 1/rp 1/r1 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা বলছে, যেটা পেলাম আগে, যে এখানে কী পেলাম, যে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস এক্স। তাহলে এখানে কী বোঝাচ্ছে, যে এর সঙ্গে এক্স যোগ করলে এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা বড় অবশ্যই। তাহলে এখানে কি বলছে, যে 1/rpটা 1/r1 থেকে বেশি, তাহলে এখানে যেহেতু অনন্যকটা বেশি, তাহলে যেটা সাধারণত আরপিওটা, এটা যেহেতু অনন্যক তাহলে উল্টে যাবে, এই চিহ্নটা কী যাবে, উল্টে যাবে। তাহলে আরপি লেস দেন আর1, তাহলে আরপি থেকে আর1টা খুব বড়। তাহলে এই আর1টাকে আমরা কি ধরেছি, যে সব থেকে ছোটো, কিন্তু তিনটে রোধের মধ্যে আর1টা ছোট, কিন্তু আর1-এর থেকেও ছোট হয়ে যাচ্ছে আরপি। তাহলে অতএব রোধ তিনটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম, তার লাইনটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা প্রমাণও দেখলাম, যে রোধ তিনটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষারও ক্ষুদ্রতর হয়। এরপরে কি বলছে, যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে, অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট। তাহলে কি বলছে, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে। কি বলছে, যে যে বদ্ধ বর্তনীতে, প্রথমত অভ্যন্তরীণ রোধ, বদ্ধ বর্তনীতে যখন কোনো তড়িৎ কোষ তড়িৎ প্রবাহ পাঠায়, তখন তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এই কোষের তড়িৎদ্বার দুটির মাঝে সক্রিয় তরল বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। এবার কোষের মধ্যে এই বাধাকে অভ্যন্তরীণ রোধ বলা হয়। এবার রোধের কাজ কি, রোধটা হচ্ছে যে একটা ধর্ম যেটা পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়। তাই এখানে কি বলছে, যে বদ্ধ বর্তনীতে যখন কোনো তড়িৎ কোষ তড়িৎ প্রবাহ পাঠায়, তখন তড়িৎ কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এই কোষের তড়িৎদ্বার দুটির মাঝে সক্রিয় তরল বা তড়িৎ বিশ্লেষক পদার্থ ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তাহলে এই কোষের মধ্যে এই বাধাকে অভ্যন্তরীণ রোধ বলা হচ্ছে। নষ্ট ভোল্ট কি বলছে, বদ্ধ বর্তনীতে যখন কোনো তড়িৎ কোষ তড়িৎ প্রবাহ পাঠানো, তখন কোষের অভ্যন্তরীণ তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজনীয় বিভব প্রভেদ কোষের ইএমএফ ও বহির্বর্তনীর তড়িৎদ্বার দুটির বিভব প্রভেদের বিয়োগফলের সমান, একে কোষের নষ্ট ভোল্ট বলা হয়। তাহলে ইএমএফ, কোষের ইএমএফ ও বহির্বর্তনীর তড়িৎদ্বার দুটির বিভব প্রভেদের বিয়োগফলের সমান, একে কোষের নষ্ট ভোল্ট বলা হয়। এবার কি বলছে, যে ই তড়িৎচালক বল যদি হয় এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষের সহিত ক্যাপিটাল আর রোধ যুক্ত করা হলে ক্যাপিটাল আর রোধের প্রবাহমাত্রার রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এখানে নষ্ট ভোল্টের মান কত হবে। তো ই তড়িৎচালক বল বলেছে, মানে তড়িৎ কোষের যে বলটা রয়েছে, আর অভ্যন্তরীণ রোধ
একটি তড়িৎ কোষের সহিত ক্যাপিটাল আর রোধ যুক্ত করা হলো। আর রোধের প্রবাহমাত্রা রাশিমালাটি প্রতিষ্ঠা করে এখানে নষ্ট ভোল্টের মান কত। এবার মনে করি যে ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে নগণ্য রোধের পরিবাহী তার দ্বারা একটি রোধ ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত করা হলো। এর ফলে বর্তনীতে একটি স্থির মানের তড়িৎ প্রবাহ আই চলবে। এই তড়িৎ প্রবাহ বহির্বর্তনীতে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে। তাহলে এই যে তড়িৎ প্রবাহটা হবে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে এবং কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে যাবে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক গেল, কিন্তু কোষের অভ্যন্তরে, কোষের ভিতরে উল্টো হবে। কোষের ভিতরে কি হবে? উল্টো হবে, ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে। বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তখন কি বলছে যে বর্তনী মোট রোধ হিসেবে কোষের বাইরের বর্তনীর রোধ ক্যাপিটাল আর ও কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর এর সমষ্টিকে ধরা হয়। তাহলে বাইরের যে রোধ ক্যাপিটাল আর অভ্যন্তরীণ যে রোধ সেটাকে যুক্ত করে তুল্য রোধ ধরা হবে। এখানে এই যে বদ্ধ বর্তনী বলেছে, যেখানে এই যে এটা ধনাত্মক এটা ঋণাত্মক মেরু, ধনাত্মক থেকে তড়িৎ প্রবাহ হয়ে যাচ্ছে যে রোধ দিয়ে আবার ফিরে আসছে। এবার এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের ভিতরে একটা মানে বাধা সৃষ্টি করে, সেই রোধটা হচ্ছে স্মল আর। এবার কি বলছে, সুতরাং যে বর্তনী প্রবাহমাত্রা কি বলছে, ক্যাপিটাল আই ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই, তাহলে ইটা কি বলছে এখানে যে আই ইকুয়াল টু ভি, ভি এর কাজ করছে এটা, তাহলে ভি বাই আর। এখানে তুল্য রোধ কী হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবার 1 নং সমীকরণ থেকে পাওয়া যায়। এবার এটা যদি কোনাকুনি গুণ করা হয়, তাহলে এখানে আই এর সঙ্গে ক্যাপিটাল আর গুণ হবে, স্মল আরও গুণ হবে, ইকুয়াল টু ক্যাপিটাল ই। তো এখানে কি বলছে, স্মল আর আই ইকুয়াল টু ই মাইনাস ক্যাপিটাল আর আই। এবার নষ্ট ভোল্ট কি বলছে, নষ্ট ভোল্ট হচ্ছে স্মল আর আই ইকুয়াল টু ই মাইনাস আর আই। তো এখানে নষ্ট ভোল্টটা কোনটা বলছে, নষ্ট ভোল্টটা হচ্ছে স্মল আর এর সঙ্গে যে আইটা, এটাই হচ্ছে এখানে কি নষ্ট ভোল্ট, এটা হচ্ছে এখানে নষ্ট ভোল্ট। যেটা কি পাবো, যে আর আইটা দিয়ে আর আই যে বিভব, এটা ইটা হচ্ছে তড়িৎ বর্তনী কি বলছে, তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল থেকে তড়িৎ প্রবাহের দরুন আর রোধের দরুন যে বিভবটা তৈরি হচ্ছে সেটা বাদ দিলে নষ্ট ভোল্ট থাকছে। পরে কি বলছে যে দেখাও কোনো তড়িৎ কোষের ইএমএফ হলো ভি ইকুয়াল টু আই আর এবং স্মল ভি ইকুয়াল টু আই আর কার্যের যোগফল। এখান থেকে ইএমএফ এর সংজ্ঞা দাও। আর ইকুয়াল টু 0 হলে কি হবে, আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে। তো ই তড়িৎচালক বল, এখানে যে সে একই ছবি দিয়েছে, এখানে সে একই ছবি, অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ যাচ্ছে, আর আরটা হচ্ছে রোধ। তো এখানে যে ই তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষের সঙ্গে ক্যাপিটাল আর রোধ যুক্ত করা হলে সেটা আমরা কিসে যুক্ত করছি, শ্রেণীতে, এবং আর রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই হলে ক্যাপিটাল ই বাই আর প্লাস স্মল আর হয়। তাহলে এখান থেকে ই ইকুয়াল টু ক্যাপিটাল আর আই প্লাস স্মল আর আই। এবার 1 নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে বহির্বর্তনীতে কোষ দ্বারা সৃষ্ট বিভব প্রভেদ ভি ইকুয়াল টু আর আই, ভি ইকুয়াল টু আর আই, আর নষ্ট ভোল্ট স্মল ভি ইকুয়াল টু স্মল আর আই। কোষের ইএমএফ ই হলো ভি ইকুয়াল টু আর আই আর স্মল ভি ইকুয়াল টু আর আই। তাহলে ইটাকে আমরা মোট যে বিভব, মেন যে বিভব সেটা বলতে পারি। আর স্মল ভিটা হচ্ছে নষ্ট ভোল্ট হিসেবে কাজ করছে, স্মল ভিটা, আর যে স্মল ভিটা হচ্ছে আর এল আর আই, স্মল ভিটা হচ্ছে আর আই যেটা নষ্ট ভোল্ট। ভি ইকুয়াল টু আর আই হলো একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে রোধ ক্যাপিটাল আর এর মধ্য দিয়ে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে কোষ দ্বারা কৃতকার্যই হলো, কি বলছে এখানে, কৃতকার্য। তাহলে একক ধনাত্মক আধানকে কি বলছে এখানে, যে ভি ইকুয়াল টু আই আর যেটা বলছে যে বিভব, যেটা হচ্ছে বিভব প্রভেদ বা হচ্ছে তড়িৎচালক বল, ক্যাপিটাল আর আই, ক্যাপিটাল আর আই মানে বিভব ভি ইকুয়াল টু আর আই হলো যে একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে রোধ আর এর মধ্য দিয়ে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে যে কার্য করা হয়। এবার স্মল ভি ইকুয়াল টু আর আই, স্মল ভি ইকুয়াল টু কি বলছে, আর আই হলো একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে কোষের মধ্য দিয়ে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে কোষ দ্বারা কৃতকার্য। তাহলে এখানে কি বলছে যে ভি ইকুয়াল টু আর আই হলো একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে
রোধ ক্যাপিটাল আর এর মধ্য দিয়ে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে যে কার্য করা হয়। আর স্মল ভি ইকুয়াল টু স্মল আর আই হলো যে একক ধনাত্মক আধানকে, এখানে কি বলছে এটা হলো, এবার এটা হচ্ছে নষ্ট ভোল্ট, একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে মানে উল্টো দিক ঋণাত্মক মেরু থেকে কোষের মধ্যে দিয়ে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যতটা কার্য করা হয়। উল্টো দিকে যাচ্ছে, ঋণাত্মক দিয়ে ধনাত্মক, তার জন্য এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু কার্য হচ্ছে কিন্তু ঋণাত্মক থেকে ধনাত্মক। আর এটা কি ছিল, ধনাত্মক আধানকে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক নিয়ে যাওয়া হচ্ছে। এবার কি বলছে যে একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে বাহ্যিক রোধের মধ্য দিয়ে তড়িৎ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে কোষ দ্বারা কৃত কার্যই হলো কোষের ইএমএফ এর সমান। তাহলে একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে বাহ্যিক রোধের মধ্য দিয়ে তড়িৎ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে কোষ দ্বারা কৃত কার্যই হলো কোষের ইএমএফ এর সমান। এবার বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 0 হলে ই ইকুয়াল টু কী হবে, স্মল আর আই থাকবে, কারণ ক্যাপিটাল আর আই বাদ হয়ে গেল, কারণ আরটা 0। অর্থাৎ ওই বর্তনীতে একই তড়িৎ কোষের মেরু দুটির মধ্যে বিভব প্রভেদই হলো কোষের ইএমএফ। তাহলে এখানে যে কোষের তড়িৎ কোষের যে বিভব প্রভেদ হবে, ঠিক আছে, কোষের মেরু দুটির মধ্যে বিভব প্রভেদই হবে ইএমএফ এর মান। ইএমএফ এর মান কী হবে, যে কোষের ভিতরে যে বিভব প্রভেদ হবে, মানে এখানে আর স্মল আর এর জন্য হবে কি, যে আর আই, এটাই হচ্ছে ইএমএফ দাঁড়াবে। এবার কি বলছে যে আজকের আমাদের টপিকের লাস্ট কোশ্চেন, যে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ই ও অভ্যন্তরীণ রোধ আর কোষের সর্বোচ্চ প্রবাহমাত্রা কত হবে। তড়িৎ কোষের দুই প্রান্তে ক্যাপিটাল আর রোধ যুক্ত করা হলে তড়িৎ প্রবাহ হয় ক্যাপিটাল আই ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্যাপিটাল আর হচ্ছে বহির্বর্তনীর রোধ আর স্মল আরটা হচ্ছে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। এবার যদি তড়িৎ কোষের দুই মেরুকে নগণ্য রোধের কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় তাহলে ক্যাপিটাল আরটা প্রায় শূন্য হয়ে যাবে। তখন বর্তনীতে প্রবাহমাত্রা ক্যাপিটাল আই ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই স্মল আর হবে। এবার ক্যাপিটাল আর এর মান বেশি হয়, স্মল আরটা কিন্তু ছোট, যেহেতু তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে এই যে হলে এটা কিন্তু সর্বোচ্চ তড়িৎ প্রবাহ, এটি হলো কোষের সর্বোচ্চ প্রবাহমাত্রা। তাহলে সর্বোচ্চ প্রবাহমাত্রা কীভাবে হবে, যে তড়িৎ কোষের দুই প্রান্তে আর রোধ যুক্ত করা হলে তড়িৎ প্রবাহ হয় এটা। বা যদি তড়িৎ কোষের দুই মেরুকে নগণ্য রোধের কোনো পরিবাহী তারতে যুক্ত করা হয়, নগণ্য একদম, মানে এমন একটা পরিবাহী তার, মানে তড়িৎ কোষের সঙ্গে এমন একটা তড়িৎ পরিবাহী তার যুক্ত করা হলো যার রোধের মান খুবই কম, তাহলে সেটা আমরা আর ইকুয়াল টু 0 ধরে নিতে পারি। তো আর ইকুয়াল টু 0 ধরলে কি হবে, যে এই যে এখানে যে ক্যাপিটাল আরটা রয়েছে এটা থাকবে না, এখানে 0 হয়ে গেল, তাহলে ক্যাপিটাল ই বাই স্মল আর এর মান খুব ছোট হয়, তাহলে এই মানটা সর্বোচ্চ হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা এখানে কার্যকরী হলে এই ভিডিওটা খুব শেয়ার করো, ঠিক আছে, আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, ঠিক আছে। আর তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।